গিয়ে আপনারা দেখছেন এবং অনেকেই দেখেন নাই এখন পর্যন্ত। যারা দেখেন নাই তাদের জন্য বিশেষ করে আমাদের চ্যানেলগুলোতে যারা আছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ আমরা যারা আছি আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি এবং আপনাদের জন্য আমাদের এখনকার লাইভটি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি সিলেটের বন্দরবাজার মূল প্রাণকেন্দ্র থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা সকল তথ্য, আজকে দিনের কিছু তথ্য এবং আগামীতে কি হচ্ছে, কি কর্মসূচি রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে হাজির হচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকের সিলেটের অবস্থা তথা দেশের অবস্থা আমরা জানিয়ে দিব। আপনারা জানেন যে গত 15 তারিখে তফসিল ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই কিন্তু বিএনপি সহ অন্যান্য দলরা তারা প্রতিবাদ জানিয়ে আছেন, নির্বাচন তফসিল প্রত্যাখ্যানের দাবিও জানিয়েছেন। তারা ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, তারা মনোনয়নপত্র অনেকেই কিনেছেন, অনেকেই জমাও করে দিয়েছেন। তো একদিকে বিএনপি চাচ্ছে প্রত্যাহার করতে হবে, অন্যদিকে বিভিন্ন দল কিন্তু এই দাবি করছেন যে একতরফা তফসিল আমরা সেটা মানি না, সেটা মানব না। এর জন্য কিন্তু বিএনপি 2 দিনের টানা কর্মসূচি হরতালের মতো দেশে ডাক দিয়েছেন, হরতাল দিয়েছেন এবং হরতাল তাদের 48 ঘন্টার 2 দিনের হরতাল আজকে 6টার সময় তাদের সেই কর্মসূচি শেষ হয়েছে। কিন্তু হরতাল শেষ হওয়ার আগেই বিকেলের দিকে আবারও তারা কিন্তু অবরোধের ডাক দিয়েছেন 48 ঘন্টার। অর্থাৎ আজ হরতাল আমরা পালন করেছি, আগামীকাল মঙ্গলবার পরে বুধ এবং বৃহস্পতিবার আরও 2 দিনের 48 ঘন্টার কর্মসূচি দিয়েছেন অবরোধের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে রুহুল কবির রিজভী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, তাদের দাবির মধ্যে এবারে রয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। তারা বলছেন এই যে নির্বাচনের তফসিল বাতিল করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে আসতে হবে। তাছাড়া বিএনপির নেতাকর্মী যারা গ্রেপ্তার রয়েছেন, জেলে আছেন, তাদেরকে কারামুক্ত দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু তারা তাদের এই 48 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ভিডিওটি করার কারণ হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা দেশের বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন জেলায় আছেন, অর্থাৎ সিলেটেও কিন্তু অনেক জায়গায় অবস্থান করেন। আপনারা দিনে অথবা অন্য অন্য সময় আপনারা জানতে চান যে ভাই এরপরে কি হরতাল হচ্ছে, এরপরে কি অবরোধ হচ্ছে, এরপরে কি কোনো কর্মসূচি হচ্ছে। তো সেটা আমরা বলি যে জাতীয় নির্বাচন আসলে প্রতি বছরই 5 বছর পর যে জাতীয় নির্বাচন আসে, সেই নির্বাচন আসলেই কিন্তু নানা কর্মসূচি থাকে, দেশের অবস্থা অন্যরকম থাকে, বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচির দ্বারা অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। তো সেদিক থেকে জাতীয় নির্বাচন যেহেতু শুরু হয়ে গেছে, জাতীয় নির্বাচন এসেছে, এই জাতীয় নির্বাচনকে জানুয়ারি মাসের 7 তারিখ ঘোষণা হয়েছে ভোট গ্রহণ। সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখেই এবারের যে দেশের পরিস্থিতি, যে অবস্থা, শুধু বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছেন না, সারা বিশ্ব থেকেই কিন্তু মানুষ চোখ রেখেছেন বাংলাদেশের এই নির্বাচনকে ঘিরে বা নির্বাচন নিয়ে কথা বলছেন। তবে সাধারণ মানুষ যারা আছেন, যারা দিনমজুর কেটে খাওয়া, তারা কিন্তু অনেকটা হতাশায় রয়েছেন যে এই যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যে কর্মসূচি আসছে সেগুলো থেকে তারা কিভাবে বাঁচবেন, কিভাবে চলবেন, কিভাবে দিনে রুজি করবেন, কিভাবে রাতে খাবার নিয়ে বাড়ি ফিরবেন, এরকম বক্তব্য তারা দিচ্ছেন। আমরা বিভিন্ন সময় তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। তাই দয়া করে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আজকের হরতালের কর্মসূচির পর 6টার পরই কিন্তু সিলেটের যে বর্তমান অবস্থা, এখানে দেখেন অনেক মানুষ, অনেক ব্যবসা দোকানপাট অনেকটা খোলা রয়েছে। তবে একদিনের জন্যই কিন্তু তারা ফ্রি হচ্ছেন, কারণ আগামীকাল মঙ্গলবার পরে বুধবার এবং বৃহস্পতিবার আবারও তারা অবরোধে পড়তে হচ্ছে। দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। বিশেষ করে এই ভিডিওগুলো শেয়ার করার কারণ হচ্ছে একটাই, যে এদেশের নাগরিক হিসাবে আপনারও কিন্তু মতামত রয়েছে। এদেশের একজন নাগরিক হিসাবে আপনি আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। এদেশের নাগরিক হিসাবে আপনি একটি পরামর্শ দিতে পারেন। আপনি কোনো দল করেন না, আপনি তো এদেশের নাগরিক, আপনার একটি ভোটের অধিকার রয়েছে। আপনি আপনার মতো করে আপনি একটা কমেন্ট করেন, দেশের বর্তমান যে ক্রান্তি লগ্ন, সেটা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি। বর্তমানে যে সাধারণ মানুষ কষ্টে রয়েছে, রিক্সা শ্রমিক রয়েছেন, সিএনজি শ্রমিক রয়েছেন, লেগুনা বাস শ্রমিকদের কথা শুনেছি আমরা, যে তারা জীবনের ঝুঁকি নিয়ে, পেট তো আর হরতাল মানে না এরকম বলছেন, পেটে তো খাবার দিতেই হয়, নিজের পেটে না দিলে পিঠ তো আছে, সন্তানরা আছে, তাদের সন্তানদের তো খাবার দিতে হবে। সেরকম বক্তব্য নিয়ে কিন্তু তারা অনেক কথাবার্তা বলেছেন, সেটা আমরা তুলে দিয়েছি। তাই আপনারা দেরি না করে সিলেটের অবস্থান আমাদের কাছ থেকে জানলেন, আমরা জানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই
আমাদের আজকের ভিডিও শুনে, আমাদের ভিডিও দেখে আমাদের কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা আপনাদের মতো কমেন্ট করে আমাদেরকে জানাবেন বলে আমরা আশা করছি। অন্যদিকে আমরা দেখেছি যদি জামাতেও কিন্তু সেটা তারা 48 ঘন্টার হরতাল অবরোধের ডাক দিয়েছেন, আমরা সেটাও শুনেছি। পাশাপাশি বিএনপির সাথে আরও দু একটি দল রয়েছে, তারাও কিন্তু সেই কর্মসূচিতে ডাক দিয়েছেন। ওটা মারসাই মারি আবার কাট। হ্যাঁ, তো যাই হোক, সরাসরি আমরা আসলে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন, যে যেখান থেকে আছেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে যারা আছেন, আমরা বলবো একটু সাউন্ডের বিষয়টা জানাবেন, এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, এবং আপনারা যারা আমাদের পেজগুলো দেখছেন আপনারা লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত তথ্যগুলো তুলে দিতে, সময় উপযোগী বিষয়গুলো আপনাদেরকে জানাতে। তাই আপনারা আসুন, আমাদের সাথে থাকুন, দেখুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। সরাসরি সিলেটের আজকের এই সন্ধ্যার পরের যে দৃশ্য, আমরা ব্রেকিং নিউজ হিসাবে যেটাকে বলছি, যে আবারও বিএনপি যে কর্মসূচি দিয়েছে 48 ঘন্টার, অনেকেই বলছেন যদি এভাবে হরতাল আর অবরোধ চলতে থাকে তাহলে এদেশের মানুষের, দিনমজুর বা খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ হবে। কারণ এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু এভাবে যদি থাকে তাহলে তো বাচ্চাদের নিয়ে, পরিবার পরিজন নিয়ে উপোস থাকতে হবে, এরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন অনেকেই। তাই সরাসরি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রিয় দর্শক, আমরা আছি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সরাসরি। থ্যাংক ইউ যারা আছেন, অনেকেই বলছেন সাউন্ড ক্লিয়ার আছে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন একটু দ্রুত গতিতে শেয়ার করুন। আপনার আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান অবস্থা বা দেশের অবস্থা, সিলেটের অবস্থা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। এখানে আমার এক ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানবো। আপনি একটু আসেন এখানে। হ্যাঁ, আপনি বক্সের ভিতরে যান। লাইট জ্বালান, এগুলো ধরেন ভাই, একটু কষ্ট করে দেখেন, ছাড়িয়েন না, ছাড়লে আপনি নিজেও পড়বেন, এগুলো পালাবেন। জি, ধন্যবাদ। আপনি বলেন আপনার এই যে হরতাল নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন বা কি অবস্থা, আপনি কি বলেন। আমি আগে বলতে চাইবো যেটা রাজনীতি আর সংগঠন কিন্তু ক্ষমতার জন্য নয়, আর নির্বাচনের জন্যও নয়। রাজনীতি জনগণের সেবার জন্য। এখন আমি যদি রাজনীতি করে যদি মনে করি যে আমি ক্ষমতা আমাকে যেতেই হবে, ক্ষমতা আমাকে বসতেই হবে, এটা কিন্তু রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা। বাংলাদেশে অনেক সামাজিক সংগঠন রয়েছে, তারা জনগণের সেবা করছে। অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা জনগণের সেবা করছে। আজকে এই যে বিএনপি বা জামাত ইসলাম বলেন বা অন্য কোনো সংগঠন বলেন, নির্বাচনের একটা সুরাহা তুলে ধরে এই দেশের মানুষকে যেভাবে নাজেহাল করতেছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে পারিশ্রমিক, বাংলাদেশের মানুষ হচ্ছে শ্রমজীবী। তারা শ্রম দিলে তাদের পেটের ক্ষুধা মিটে, আর শ্রম না দিলে তাদেরকে না খেয়ে না পরে থাকতে হয়। তাই আমি এটাই বলবো বিএনপিকে, যে নির্বাচন যদি আপনারা করতে চান, ক্ষমতায় যেতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই নির্বাচনে আসতে হবে, এবং নির্বাচনে যোগ দিয়ে জনগণের ম্যান্ডেট বা জনগণের সমর্থন আপনাদের প্রতি কতটুকু রয়েছে তা আপনারা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করবেন। এবং আজকে যদি মনে করেন যে আমার একটা জনসভা ডাকছি, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, ওরা সবাই যে বিএনপির ভোটার হয়ে যাবে তা কিন্তু নয়। তারা সাধারণ জনগণও হতে পারে, অন্য কোনো দলেরও হতে পারে। ওরা এমনও মানুষ হয়েছে, এই যে কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে আজকে ফুটওভার ব্রিজের সামনে আমি একটা কথা বলতেছি, কোর্ট পয়েন্টের সামনে একটা কালেক্টরের মসজিদ রয়েছে, সেই মসজিদের সামনে আপনি একটা মাইক নিয়ে একটা বক্তব্য দেওয়া শুরু করেন, দেখবেন হাজার হাজার পাবলিক আপনার সামনে জড়ো হবে। তো সবাই যে আপনার কথাটাকে মেনে নিবে বা আপনার কথাটাকে সত্য বলে মানবে তা কিন্তু নয়। আজকে এই যে হরতাল, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পুরাও, তারপর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির মূলে রয়েছে একটি চক্র আছে। সেই চক্রটির নাম আমরা যেটা ইংরেজিতে সহজে বুঝাই যে কি, সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটরাই সবসময় অপেক্ষায় থাকে যে একটা বড় রাজনৈতিক দল একটা বৃহৎ আকারের একটা কর্মসূচি ঘোষণা করবে আর তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করবে।
যেমন মনে করেন আলু, মরিচ, পেঁয়াজ, ডাল, তেল, রসুন, চাল, সবজি, ফলমূল, মাছ, মাংস, এইসবের যে মূল্য মানে বৃদ্ধি করার জন্যই তারা অপেক্ষায় থাকে যে যে কোনো দলই হোক, যে কোনো দলই বড় ধরনের একটা কর্মসূচি ঘোষণা করুক, তাদের মূল্য বাড়ানোর জন্য একটা সূত্র খুঁজে পায়। কিন্তু এই যে সূত্রটা কেন করে দিচ্ছেন, এর জন্য দায়ী কারা? যারা রাজনীতি করেন, রাজনীতির মূলে এসে যারা রাজনীতি করেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অনেকেই শিক্ষিত মানুষ, অভিজ্ঞ মানুষ, অনেকে বিচারপতি আছেন, অনেকে প্রধান বিচারপতি আছেন, অনেকে ডাক্তার আছেন, অনেকে ইঞ্জিনিয়ার আছেন, অনেকে আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সম্মানিত ব্যক্তি রয়েছেন। কিন্তু তাদের মাথায় কি এই জিনিসটা কি আসে না যে আমি দেশের মানুষের ক্ষতি কেন করব? আমার দল নির্বাচন করবে, আমার দল জনগণের ম্যান্ডেট পেলে, জনগণের ভোটে যদি আমার দল জিততে পারে তাহলে ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় যাক বা না যাক আমি জনগণের জন্য কাজ করে যাব। আজকে মনে করেন আপনি ধরেন ৭৯ নির্বাচন, যখন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিলই না বলতে হবে, তখন আওয়ামী লীগ ছিল 3 ভাগে বিভক্ত। এক ভাগে ছিলেন মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগ, এক ভাগে ছিলেন অ্যাডভোকেট মালেক উকিল আওয়ামী লীগ, যার অংশটা ছিল মূল আওয়ামী লীগ, আর আরেক ভাগে ছিলেন আমাদের সিলেটের একজন প্রতিষ্ঠিত এবং অত্যন্ত জ্ঞানী এবং সম্মানিত রাজনৈতিক ব্যক্তি দেওয়ান ফরিদ গাজী সাহেব, এবং পরবর্তীতে যিনি বাকশালের সভাপতি হয়েছিলেন জনাব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে গাজী মহিউদ্দিন আওয়ামী লীগ। কিন্তু সেই 3 ভাগে বিভক্ত থাকা অবস্থায়ও আওয়ামী লীগ সেই ৭৯ নির্বাচনে অংশ নিয়েছে। আওয়ামী লীগ এই যে এই ধর্মঘটের ঘোষণাটা দেওয়া হচ্ছে, মূল কারণ হচ্ছে মানুষকে নাজেহাল করা, মানুষের অবস্থাটা সংকটাপন্ন করা, দেশের পরিস্থিতিটা খারাপ করা। বিশ্বের দরবারে যদি তারা নিজেদের অবস্থান তুলে ধরতে চায়, আমি বিএনপি হোক, বিএনপির অঙ্গ সংগঠন হোক, বিএনপির সমর্থিত সংগঠনই হোক, তাদের উচিত হলো এইসব বাদ দিয়ে, এইসব জ্বালাও পুরাও না করে, মানুষকে নাজেহাল না করে, মানুষকে উপোস না রেখে, মানুষকে না, এই যে শ্রমজীবী মানুষ আজকে কাজ করতে না পারলে তার পেটে ভাত জুটবে না, একজন সিএনজি ড্রাইভার সিএনজি না চালালে তার সংসারে খাবার জুটবে না, একজন লেগুনা ড্রাইভারের তার লেগুনা না চালালে তার সংসারে খাবার জুটবে না, একজন বাস গাড়িওয়ালা তার বাস না চললে তার সংসারে খাবার জুটবে না। আজকে আমি বলি, এই সিলেট শহর হচ্ছে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার পুণ্যভূমি। এই সিলেটে প্রতি বৃহস্পতিবার থেকে শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত 64টি জেলার এবং 10টি বিভাগের কয়েক লক্ষ মানুষ এই সিলেট শহরে আসে। তারা কী জন্য আসে? কেউ মাজার জিয়ারত করতে আসে, কেউ মনে করেন পর্যটনে ঘুরতে আসে, কেউ চা বাগানে যায়, কেউ রাতারগুলে যায়, কেউ জাফলংয়ে সাদা পাথর দেখতে যায়। এই সিলেটের প্রত্যেকটা হোটেলে লোক দাঁড়ানোর জায়গা হয় না, তখন মানুষ আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শুয়ে থাকে, কেউ মাজারের মাঠে শুয়ে থাকে। কিন্তু এই যে গত 28শে অক্টোবরের পর থেকে প্রত্যেকটা হোটেলে কাস্টমার নাই। আমি প্রত্যেকটা বৃহস্পতিবারে গেছি, হোটেলের মালিক, কর্মচারী, ম্যানেজার সবাই রাস্তায় নেমে পড়ছে কাস্টমারের জন্য। এই যে তাদের ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিপূরণটা কি বিএনপি দিবে, জামাতে ইসলাম দিবে, না সরকার দিবে? কেউ তো দিতে পারবে না। তাহলে এই ক্ষতির কারণটা কী জন্য করতেছেন? রাজনীতি করবেন নির্বাচনের জন্য। নির্বাচনটা কি শুধু ক্ষমতার জন্য? রাজনীতি কি শুধু ক্ষমতার জন্য? রাজনীতি তো জনগণের জন্য। জনগণের কি দরকার, কি প্রয়োজন, জনগণের কোন জায়গায় অসুবিধা আছে, জনগণের সুবিধা কি, সেটা আপনারা তুলে ধরবেন। আজকে একটা সংসদ যদি গঠিত হয়, সেই সংসদে যদি আজকে বিএনপি 100টা সিটও পায়, সেই 100টা সিট নিয়ে তারা দেশের প্রত্যেকটা পরিস্থিতি তুলে ধরতে পারবে এবং বিশ্ব সমাজকে জানাতে পারবে। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আজকে বাংলাদেশে যে উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের সকলেরই উচিত নির্বাচনে অংশ নেওয়া এবং আমাদের সংগঠন, যার যে সংগঠন আছে তার সংগঠনের অবস্থানটা তুলে ধরা এবং নির্বাচনে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করা। কিন্তু বিএনপি তো যেটা বলছে যে একতরফা তফসিল ঘোষণা এবং সরকারের অধীনে নির্বাচন যদি হয়
সেটা একতরফা নির্বাচন হবে। আচ্ছা। এই জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন তারা চান। আচ্ছা। এবং এটাও বলছেন যে যদি তুমি দেশের উন্নয়ন করে থাকো তাহলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে দাও ক্ষমতা, নির্বাচনে আসো, যদি তুমি ভালো করে তাহলে জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে। তো আচ্ছা, সেটা তো আওয়ামী লীগ করছে না। এই জন্যই তো তাদের এই দাবি বা এই বিভিন্ন আচ্ছা। স্লোগান দিয়ে কিন্তু আচ্ছা, তারা আচ্ছা, তাদের দাবিগুলো তুলে ধরে। এখন আপনারা কিভাবে দেখছেন? এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা আপনি বলতেছেন, আপনারা এখানে যারা উপস্থিত, বিএনপির কথা। না বিএনপির কথাই, না বিএনপির মানে বিএনপির পক্ষ হয়ে মানে বিএনপির মাধ্যমে আপনারা সেটা প্রকাশ করতেছেন। কিন্তু আমি এখানে আপনাদের সবার কাছে বলবো, আপনাদের সবারই তো এনআইডি কার্ড আছে, কারো কি নাই? সবার আছে। একজন নিরপেক্ষ ব্যক্তি কে যার কোনো এনআইডি কার্ড নাই, সে বাংলাদেশের নাগরিক নয়, তাকে কি আপনার নিরপেক্ষতা? যার এনআইডি কার্ড রয়েছে সে তো এক পক্ষকে ভোট দিবেই, তাহলে সে নিরপেক্ষ হলো কিভাবে? সে তো যে কোনো এক পক্ষের, তাহলে সেই নিরপেক্ষ ব্যক্তিটা আপনারা কোথায় পাবেন? আজকে আমি একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন আওয়ামী লীগ 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর দাবি তুলেছিল যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, তখন বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? শিশু এবং বুবা ছাড়া কোনো ব্যক্তি নিরপেক্ষ হতে পারে না। এখন আপনারা সেই বুবা শিশুটা কোথায় পাবেন? বাইরের থেকে ধরে আনবেন? আর এনআইডি কার্ড ছাড়া একজন মনে করেন আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দিলেন, তারও তো ভোটার আইডি কার্ড আছে, তার ফ্যামিলির ভোটার আইডি কার্ড আছে, তারপর আত্মীয় স্বজনের ভোটার আইডি কার্ড আছে, আইডি কার্ড আছে, অবশ্যই আছে, স্বাধীনতা প্রয়োগ করতে পারবে অবশ্যই। কিন্তু তারা তো এটা বলছেন যে এই যে ফুটওভার ব্রিজে আপনি আছেন, এটার দায়িত্ব যদি আপনার থাকে তাহলে আপনি তো যে কাউকে ঢুকাতে পারেন, আবার যে কাউকে আউট করে দিতে পারেন। জি, তাও সেটা যেহেতু তাদের হাতে ক্ষমতাটা থাকবে, না যখন আমি আমার বুটটা আমার জায়গায় দিব, তারা তো দিনের বুট রাতে চুরি হয় এরকম বলে নাই, বলছে বলছে আপনি শুনেন? শুনছি। এটা কেন বলছে? যে তাদের সাথে ক্ষমতা আছে বলেই তারা যা নির্দেশ দিচ্ছে যারা দায়িত্বশীলদের সেটাই হচ্ছে। এখন আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি একটা কথা বলবো যে বিগত 2008 সালের যে নির্বাচন হয়েছে, 2014 সালের যে নির্বাচন হয়েছে, তারপরে 2018 সালের যে নির্বাচন হয়েছে, সেই সব নির্বাচনের প্রত্যেকটা তথ্যগুলো আপনারা সরাসরি জনগণের সামনে তুলে ধরেন এবং দেখান যে এই দেখুন আওয়ামী লীগ সরকার কিভাবে ভোট চুরি করতেছে, কিভাবে ভোটার ছাড়া ভোটারবিহীন বাক্স ভরে দিচ্ছে, তা আপনারা কি তুলে ধরতে পারবেন? আপনাদের কি সেই সক্ষমতা আছে? সেই ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে আছে যে আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেয় নাই, রাতের বেলা ভোট বাক্স ভরে দিয়েছে, সে ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে আছে? তাকে আপনারা দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন? কেউ পারবেন না। কারণ নির্বাচনে যদি আমি না যাই, আমি যে মাঠে না খেলি, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার দলটা মাঠের জন্য শক্তিশালী আছে, আমার দলের প্রতি জনগণের সমর্থন আছে? দেখাই আমি বিশ্ববাসীকে। আজকে বিশ্ববাসীর চোখটা কোন দিকে গেছে আপনারা নিজেরাই দেখুন। আজকে সারা বিশ্বের যারা নির্বাচন পর্যবেক্ষণে আসছে, তারা কার সঙ্গে আলাপ করছে, কার সঙ্গে কথা বলছে? এই যে পিটার হাসের একটা তিনি নাজেহাল হলেন, দেখানো হলো কি জো বাইডেনের উপদেষ্টা। একটা দেশের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা বাংলাদেশে আইসা ঢুকতে পারলো, কিন্তু সরকার জানে না, সেই দেশের রাষ্ট্রদূতও জানে না সে যে ওই দেশের রাষ্ট্রদূতের একজন উপদেষ্টা। সে কিভাবে বাংলাদেশে আসে? এবং সে আবার সাংবাদিকদের সাথে বলে যে আমি তো কিছু জানি নাই, আমি তো কিছু শুনি নাই, আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে যা লেখা ছিল আমাকে তাই বলতে দিয়েছে, কিন্তু আমি তো এই ধরনের কোনো কিছু আমাকে আভাস দেওয়া হয় নাই। এটা কেন? এটা কোন ধরনের রাজনীতি? বাইরের একজন রাষ্ট্রপতিকে নাজেহাল করা, বাইরের একজন রাষ্ট্রদূতকে নাজেহাল করা, বাইরের একজন রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে মেনে নেওয়া, কিভাবে হয় এটা রাজনীতি? এটা তো রাজনীতি নয়, এটা হচ্ছে অপরাজনীতি। এটা হচ্ছে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করা। আপনি সর্বশেষ এটা বলেন যে হরতাল অবরোধ আসলে আপনি এটার পক্ষে না বিপক্ষে এটাই বলেন। আমি এটা বলবো যে হরতাল এমন একটা সময় ছিল যখন হরতাল করতে মানুষ বাধ্য হয়েছে, কিন্তু এখন তেমন কোনো অবস্থা নেই যে আমাকে হরতাল করতেই হবে, আমাকে অবরোধ করতেই হবে। এই যে অবরোধে দেশের মানুষ নাজেহাল হচ্ছে, দেশে মানুষ খাবার দাবারের অসুবিধা হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সেটাকে বিএনপি বলতে পারবে যে না তোমরা দাম বাড়াতে পারবে না? আজকে আমি বলবো বিএনপিকে, জামাত ইসলামকে, এই আধ্যাত্মিক নগরী সিলেট নগরীকে তারা তাদের অবরোধের আওতামুক্ত করে দিক, যে বলুক যে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত
সিলেটের যত যাত্রীরা মাজারের উদ্দেশ্যে যাবেন, পর্যটনের উদ্দেশ্যে যাবেন, তাদেরকে আমরা কেউ বাধা বিপন্ন করব না, তাদেরকে বাধা দিব না। তাহলে সিলেটের হোটেল মালিকরা ভালো ব্যবসা করতে পারত, মাজারেরও একটা আয় উন্নতি হতো, বা তারপরে পর্যটন নগরী জাফলংয়ের উন্নতি হতো, রাতারগুলের উন্নতি হতো, সিলেটের ব্যবসায়ীদের উন্নতি হতো। আজকে যে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বসে আছেন, কিন্তু গাড়ি ঘোড়া সব তো চলতেছে, লেগুনা চলতেছে, সিএনজি চলতেছে, বাস চলতেছে, রিক্সা চলতেছে, কিন্তু দোকান মালিকরা তাদের জানমালের রক্ষার জন্য, তাদের জানমাল যাতে ক্ষতি সাধন না হয়, তাদের পণ্য সামগ্রী যাতে ক্ষতি সাধন না হয়, সেই জন্য তারা দোকান বন্ধ রাখছে। তাই বলে যে আপনি মনে করবেন যে এটা হরতালের সমর্থনে, অবরোধের সমর্থনে, সেটা কিন্তু মেনে নেওয়া ঠিক নয়। আপনি কি ব্যক্তিগতভাবে কোনো দলীয় দলে আছেন? আমি অবশ্যই আছি। কোন দল করেন আপনি? আমি বর্তমানে আছি সিলেট মহানগর আওয়ামী লীগের 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এবং 2017 সাল পর্যন্ত 1991 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমি ছিলাম মহানগর শ্রমিক লীগের সাথে। বর্তমানে আমি আছি সিলেট মহানগর আওয়ামী লীগের 17 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক। আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ সাবু, এবং সিলেট জেলা তাঁতি লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এবং সিলেট মহানগর দোকান কর্মচারী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, এবং অন্যান্য সামাজিক সংগঠনের সাথেও জড়িত আছি। আপনি একজন আওয়ামী লীগ নেতা হয়ে বলেন, তো কালকে তো একদিন রেস্ট, জামাত কিন্তু বিএনপি যখন 2 দিনের অবরোধ ডাক দিছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাথে পাল্লা দিয়ে কিন্তু জামাতে কিন্তু আবার 48 ঘন্টার হরতালে অবরোধে ডাক দিচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন জামাতের সাথে বিএনপির যে? আমি আপনাকে একটা কথা বলি, যে এই যে জামাতে ইসলামের কথা বলতেছেন, জামাতে ইসলামের নিবন্ধনটা কবে বাতিল করা হয়েছে আপনার স্মরণ আছে? হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, 2018 সালে তাদের নিবন্ধন বাতিল হয়। তখন তারা আপিল করে কে? তরিকত ফেডারেশন। গতকালকে হাইকোর্টের আপিল বিভাগে সেটা উঠে, কিন্তু যারা আপিল করেছিল যে অ্যাডভোকেট সাহেবরা, তাদের অনুপস্থিতির কারণেই তাদের নিবন্ধনটা বাতিল করাটা বহাল রয়েছে। যদি তারা সেখানে আপিল বিভাগের দায়িত্ব উপস্থিত থাকতেন, তাহলে অবশ্যই তাদের কথা তারা বলতে পারতেন। কিন্তু কেন তারা সরে গেলেন? কেন তারা সেখানে উপস্থিত থাকলেন না? কেন তারা বললেন না যে আমরা আবার আপিল করব? আজকে অবশ্যই জামাতে ইসলাম যাক, আবার আপিল করতে যাক, দেখুক তারা কি করে। আর বিএনপি যেটা বলতেছেন, বিএনপি হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন, তাদের মধ্যে অনেক চেতনা রয়েছে, অনেক আশা রয়েছে, অনেক প্রত্যাশা রয়েছে। 23 বছর তারা দেশে রাজনীতি করছে, ক্ষমতায় রয়েছে, তারা অনেক কিছু মানুষকে দিয়েছে, এটা ঠিক। কিন্তু আজকে যদি বলেন যে বিএনপি এমন একটা দল হয়েছে, যে দল যে রাজনীতি নির্বাচনে গেলেই ক্ষমতায় চলে যাবে, কিন্তু সেটা আপনারা কিভাবে ভাববেন? আজকে বাংলাদেশের যে কাজ হচ্ছে, যে উন্নয়নমূলক কার্যক্রম চলতেছে, বিশ্ববাসীর দরবারে কেন আমি যাব? আজকে তো আমার বিশ্ববাসীর দরবারে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমার দেশ আমি চালাবো। আজকে আমার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়েছে। আজকে যে উন্নয়ন হয়েছে, আজকে বিশ্ববাসী বাংলাদেশকে 10 নম্বর উন্নত বাংলা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। যেটুকু জানতে চাই যে জামাত বিএনপি যখন তফসিলি ঘোষণা প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে আপনি কি বলতে চান? তারা এইটা হচ্ছে বা কি কারণে তাদের মূল মন্ত্রটাই হচ্ছে যে ক্ষমতায় যাওয়া। রাজনীতিকে ধরে রাখা নয়, সংগঠনকে ধরে রাখা নয়, তাদের মূল মন্ত্রটাই হচ্ছে যে ক্ষমতায় যাওয়া। কিভাবে তারা ক্ষমতায় যাবে? কিন্তু ক্ষমতায় যেতে হলে তো আপনাকে নির্বাচনে লড়াই করতে হবে। 79 সালে নির্বাচনে আওয়ামী লীগ লড়াই করছে, 86 সালে নির্বাচনে আওয়ামী লীগ লড়াই করছে। বিএনপির আমলে কি এই তত্ত্বাবধায়ক সরকার ছিল না? না, আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আওয়ামী লীগের আমলে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, বিএনপির আমলে তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য হয়েছে। 15 ফেব্রুয়ারি নির্বাচনটা আপনারা একবারে খুঁজে দেখলে বুঝতে পারবেন যে 15 ফেব্রুয়ারিতে কি নির্বাচন হয়েছে। সেই অবশ্যই নির্বাচনে আসবে। জাতীয় পার্টির 2 জিএম কাদের, তিনি হচ্ছেন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ছোটো ভাই, আর রওশন এরশাদ হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সহধর্মিনী। তারা দুজনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের সাথে দেখা করেছেন, তার কাছে গিয়ে তাদের মন্তব্য জানিয়েছেন, এবং তাদের কি ইচ্ছা ছিল তারা তা বলেছে রাষ্ট্রপতিকে, এবং রাষ্ট্রপতি সেই সিদ্ধান্ত দিবেন যে তাদের মূল, আমি যেটা খুঁজতে পেয়েছি যে তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির যে লাঙ্গল প্রতীক ছিল, সেই লাঙ্গল প্রতীকটা তাদেরকে যে কোনো একজনকে দেওয়ার জন্য, যে হয় রওশন এরশাদকে দেওয়ার জন্য, আর নয়তো জিএম কাদেরকে দেওয়ার জন্য। সেই জন্যই তারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। কিন্তু লাঙ্গল প্রতীকটা হচ্ছে এক দলের, এক জাতীয় পার্টির, অন্য কোনো দলের নয়। তাই আপনাদেরকে আমি বলবো
এমন কোনো সংবাদ আপনারা প্রচার করবেন না, এমন কোনো গুজব রটাবেন না যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যুব সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সাধারণ জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সাধারণ জনগণ যাতে নির্দ্বিধায় নির্ভয়ে মাঠে ঘাটে চলতে পারে, হাঁটতে পারে, তাদের খাবার জোগাড় করতে পারে এবং নির্বাচনের দিন তারা তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা ভোট দিতে পারে, সেই তথ্যটা আপনারা প্রচার করবেন, এটাই আমি আশা করি। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সময়ে কি নির্বাচন হবে? ইনশাআল্লাহ হবে, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে, এটা একেবারে কারেক্ট, এটার কোনো ইয়ে নাই। আমি রাখি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। করে দাও। আমরা আসলে আমাদের এখানে একজন এসেছিলেন এবং ওনার বক্তব্য জানলাম, অবশ্যই জানলাম তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন আপনারা শুনেছেন, একজন দলীয় নেতা হিসাবে ওনার বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে এই সরকারের অধীনে নির্বাচন সুস্থ হবে, একজন ভোটার তার ভোট তার নিজস্ব মতেই কিন্তু সে তার ভোট দিতে পারবেন এবং তিনি বিভিন্ন কথা বলেছেন যে বিএনপি যেটা বলছেন যে দিনের ভোট রাতে হয়ে যায়, সেটার কোনো যথেষ্ট প্রমাণ আছে কিনা, সেরকম প্রশ্নও তিনি তুলে ধরেছেন তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা। তো সেই বিষয়গুলো অবশ্যই আপনারা শুনেছেন, আপনারা জেনেছেন, আপনারা দেখেছেন, আপনারা দেখছেন, আপনারা দেখবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে। তাদের যে তফসিলের পরেই কিন্তু তারা হরতালে ডাক দিয়েছিলেন 2 দিন। সেদিন তাদের একতরফা দাবি ছিল যে তফসিল প্রত্যাখ্যান করতে হবে, তফসিল বাতিল করতে হবে। সকল দলের মতামত নিয়ে সকল দলকে নিয়ে এই গণতান্ত্রিক দেশে কিন্তু তাদের নির্বাচন তফসিল দিতে হবে, এই দাবি নিয়েই কিন্তু তারা 2 দিনের কর্মসূচি দিয়েছিলেন এবং তাদের আগ থেকেই কর্মসূচি রয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে তারা নির্বাচনে যাবেন না, তারা আন্দোলন করবেন, কর্মসূচি দিবেন। তাদের সাথে দেশের জনগণ রয়েছে, জনগণের ভোটের অধিকার তারা ফিরিয়ে দিতে তারা লড়বেন, এরকম বক্তব্য দিয়েছেন। ঠিক একইভাবে আজকে 2 দিনের পরে যখন তাদের এই নির্বাচন তফসিল বাতিলের দাবিটা তাদের সফল হয়নি, ঠিক তখনই তারা আবারও একদিন মধ্যখানে রেখে আরও 2 দিনের ধর্মঘট দিয়েছেন। তো সেখান থেকে সেই নেতা বলেছেন যে দেশের উন্নয়নের বানচাল করার জন্য, কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিলেন যে বিএনপি উন্নয়ন হচ্ছে, উন্নয়ন বান্ধব সরকারের কাজে বাধা দিচ্ছে, সেই নির্বাচন বানচাল করার জন্য তারা বিভিন্ন ধরনের দাবি ইস্যু করে কিন্তু দেশের ক্ষতি করছে, রাজনীতির প্ল্যাটফর্মে তারা থেকে গাড়ি যানমালের ক্ষতি করছে, এরকম বক্তব্য উঠে আসছে। হয়তোবা এখানে আমাদের আশপাশে যদি বিএনপির কোনো নেতাকর্মীকে পাওয়া যেত তাহলে সেখান থেকে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা পেতাম বা হয়তোবা তিনিও এর পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা একটা বক্তব্য দিতেন। যাই হোক, আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ইনশাল্লাহ দেশে যেহেতু দল আছে, রাজনীতি দলগুলো কাজ করছে, এই গণতান্ত্রিক দেশে তো যার যার অধিকার নিয়ে কিন্তু কথা বলতে পারে। সেই অধিকার নিয়ে কিন্তু বিএনপি আপনারা জানেন গত নির্বাচনে বা 2-1টি নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি, তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নেই বলে তারা অংশগ্রহণ করেননি। এবারে নির্বাচনে আসলে করবেন কি সেটা বোঝা যাচ্ছে না, এখন পর্যন্ত কোনো ফয়সালা হয়নি। তো সেখান থেকেই কিন্তু দেশের যে বর্তমান অবস্থা, জানুয়ারি মাসে 24 জানুয়ারি মাসে 7 তারিখে ভোট গ্রহণের ডেট দেওয়া হয়েছে, নির্বাচনের ডেট দেওয়া হচ্ছে। এর আগে 15ই নভেম্বর আপনারা শুনেছেন যে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর থেকেই কিন্তু বিভিন্ন দল বাধা দিয়ে আসছে বা প্রত্যাখ্যানের দাবি জানিয়ে আসছেন। এদিকে আওয়ামী লীগের যারা প্রার্থী হচ্ছেন, প্রার্থিত্ব নিচ্ছেন, তারা কিন্তু মনোনয়নপত্র কিনেছেন, অনেকেই জমাও দিয়ে দিয়েছেন। তো এক দল চাচ্ছে বা বিভিন্ন দল চাচ্ছে যে প্রত্যাখ্যান করার জন্য তফসিল, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের দায়িত্ব তারা পালন করছেন, তারা তফসিল নির্বাচন কমিশনের কথা অনুযায়ী তারা তাদের ফর্ম কিনে মনোনয়ন জমাও দিচ্ছেন। তো প্রিয় দর্শক, সিলেটের যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে সকালবেলায় হয়তো 2-1টি জায়গায় হালকা পাতলা অবরোধ সমর্থককারী যারা আছেন তাদের দেখা গেছে। এটা তো আপনারা দেখেছেন যে 2-1টি জায়গায় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে, এরকম তথ্য রয়েছে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইন পোর্টাল নিউজগুলোতে রয়েছে। এবং গাড়ি চলাচল মোটামুটি এভাবেই ছিল, কিন্তু যাত্রীর শূন্যতা ছিল, শহরের প্রধান মার্কেটগুলো বন্ধ ছিল। এই হচ্ছে সিলেটের বর্তমান অবস্থা। এবং হরতাল শেষ হতে না হতেই, হরতালের শেষ হওয়ার কয়েক ঘন্টা আগেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও ওনার দাবি জানিয়ে আবারও 48 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছেন।
এবং সেখান থেকে বলছেন কারাবন্দী বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিতে হবে এবং তফসিল প্রত্যাখ্যান করতে হবে। এই দাবিগুলো নিয়েই কিন্তু তারা তাদের হরতালের কর্মসূচি দিয়েছেন এবং পাশাপাশি আমরা জামাতের নেতাকর্মীরাও কিন্তু তারাও 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছেন, এরকম তথ্য রয়েছে যতটুকু শুনেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের সিলেটের অবস্থান তথা দেশের অবস্থান যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আগামীকাল থেকে যানবাহন চলবে, দোকানপাট খুলবে। হ্যাঁ, আগামীকাল তো চলবেই, আগামীকাল তো কোনো হরতাল নেই। আগামীকাল মঙ্গলবার সারাদিন চলবে গাড়ি, এরপর দিন সকাল 6টা, বুধবার সকাল 6টা থেকে এবং বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 48 ঘন্টার ধর্মঘটের কর্মসূচি রয়েছে। তো দর্শক, আমরা আসলে আপনাদেরকে এই তথ্য আপডেট খবরটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আবিশ্বর সাগর আপনাদের সাথে আছি এবং এই মুহূর্তে আমরা বন্দরবাজারের যে চিত্র আপনাদের কাছে তুলে দিলাম, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা শেষ করলি না, তো যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব সময় উপযোগী তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। পাবলিক ধরে খাটোতে এখন ভয় দেখবে কেন